দর্শক বন্ধুরা, জাতিসংঘ থেকে আপনার ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকারকে চরম একটি বার্তা দিলেন। সেটি হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বা সেটাকে বজায় রাখার জন্য কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, কিংবা বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালে সরকার যে বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটাকে বাতিল করতে হবে। ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের ঘুঘু কি কথা বুঝতে পারছিলেন না যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাতে কি কি পরিণতি ভোগ করতে হতে পারে? তাহলে তিনি কেন এই বাজি ধরলেন? শনির দশায় পড়বেন জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেন? তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকেই বেছে নেয় এবং মাঠে নামে। এরপর তো আওয়ামী লীগের আর পেছনের দিকে যাওয়ার কোনো জায়গা নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার নিজের মার্কা নিয়ে দল হিসেবে, এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায়। অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে, সেটা কিভাবে, এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না কার লাভ কার ক্ষতি হলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জেরে রাজধানী সহ সারা দেশে নাশকতার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে এমন বাস্তবতায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মী দেখা মাত্রই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু বিএনপিকে নিয়ে নানা রকমের বিতর্ক হচ্ছে। বিএনপি কেন শাহবাগে গেল না, আবার বিএনপি বলছে আমরা কেন শাহবাগে যাব, এনসিপির গড়া মঞ্চে আমাদেরকে কেন যেতে হবে। এই তর্ক বিতর্কের মধ্যে বিএনপির নেতা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় নিতে চায় না বিএনপি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বাংলাদেশ থেকে যাবার পর মানে এয়ারপোর্ট দিয়ে আওয়ামী লীগের ঠিক এই লেভেলের যারা বাঘা বাঘা ক্যারেক্টার আছেন তাদের বিদেশ যাত্রার উপরে সরকার আলাদা করে কিন্তু এটা ফোকাস করছে, কারণ ওনার যাওয়ার পর কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে, শাস্তিও দেওয়া হয়েছে। তো আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একাংশ চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা তিনি আপনার বিদেশ যাত্রার সময় তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন, জামাত ইসলামের প্রতীক, এটিএম আজহারুল ইসলামের মুক্তি, এই বিষয়গুলো আটকে দিতে পারে সরকারের একটা অংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার নিজের মার্কা নিয়ে দল হিসাবে, এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায়। অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে, সেটা কিভাবে, এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না কার লাভ কার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই। অনেকেরই লাভ হচ্ছে, আমি মনে করি এক একজনের এক এক ধরনের লাভ, কার লাভ সবচেয়ে বেশি বা ক্ষতিও কার কার হচ্ছে সেটা নিয়ে কথা বলি। প্রথম কথাটা হচ্ছে নির্বাচন কমিশন গতকাল পরশু জানিয়েছিল যখন সরকার সিদ্ধান্ত নেয় যে তারা প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন, এবং গতকাল বেশ রাতের দিকে তারা জানান আওয়ামী লীগের নিবন্ধন তারা স্থগিত করছেন। সেটা যে ইলেকশন নিবন্ধন স্থগিত করা হয়েছে, ওনারা একটা নোটিফিকেশন জারি করেছেন। নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে যে কথাটা বলা হয়েছে, একটু অবাক হয়েছে প্রজ্ঞাপনটা দেখে, কারণ আমরা এর আগদিন পর্যন্ত সরকারের কথায় আমাদের মনে হচ্ছিল এটা যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে এবং সেই বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবে। তাহলে কি দুটো ব্যাপার, একটা হচ্ছে আইসিটি অ্যাক্টে নতুন করে সংগঠন বিচারের ধারা আবার আনা হয়েছে, এটা সরিয়ে ফেলা হয়েছিল। আর সন্ত্রাস দমন আইন 2009 যেটাতে সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো স্কোপ ছিল না, সংগঠন নিষিদ্ধ করে দেওয়া যেত এক্সিকিউটিভ অর্ডারে, সেটাও অ্যামেন্ড করা হয়েছে, করে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে একটা অদ্ভুত জিনিস লেখা আছে। এখানে তারা লিখেছেন 2025 সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত, মানে ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে, ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত। তাহলে তো এটা বহু দূরের কথা। যাই হোক, আমরা এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আওয়ামী লীগকে যদি আমরা সংগঠন হিসাবেও ধরি তাহলে এই নির্বাচনের সর্বোচ্চ যে সীমা এখন পর্যন্ত সরকারের জুন, 1 বছর। জুনে নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা খুব কম, আমরা মনে করি ফেব্রুয়ারির মাঝামাঝি, সেই ক্ষেত্রে 8-9-10 মাস সর্বোচ্চ। এখন আওয়ামী লীগকে সংগঠন হিসাবে আইসিটিতে বিচার করার জন্য এটা কি যথেষ্ট সময়? আমরা একটু এভাবে বোঝার চেষ্টা করি, মানে মিড অফ ফেব্রুয়ারি যদি লাস্ট সময় ধরি, এখানে রমজানের ব্যাপার আছে, এরপরে আমরা জানি এরপর অনেক রকম ইস্যুস আছে।
মিড অফ ফেব্রুয়ারি যদি হয়তো 2.5 মাস হাতে রেখে যদি শিডিউল ঘোষণা করে বা নিদেন পক্ষে 2 মাস হাতে রেখে যদি করা হয়, তাহলেও এখন থেকে 6 মাসের মধ্যে 5.5-6 মাসের মধ্যেই শিডিউল ঘোষণা করতে হবে। তাহলে শিডিউল ঘোষণা করার এই সময়ের মধ্যে কিভাবে আমি জানি না আওয়ামী লীগের বিচার কার্য সম্পাদন করা হবে, তাকে নিষিদ্ধ বা নিষিদ্ধ না এই সিদ্ধান্ত জানানো হবে। আর যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে 2 মাস যদি বাদ দিয়ে দেই আমরা, ডিসেম্বরের একেবারে শেষেও যদি নির্বাচন হয়, সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের শেষে যদি শিডিউল হয়, তাহলে আর কতদিন বাকি আছে? 4 মাস, 5 মাস, নট মোর দেন দ্যাট। তাহলে কিভাবে সম্ভব? তাহলে এই বিচার আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার, আর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন যদি সঠিক হয় সেক্ষেত্রে তো ব্যক্তিরও বিচারের কথা বলা হচ্ছে। তাহলে এটা শেষ হচ্ছে না। একটা কথা একটু বলে রাখা ভালো, এটা হতে পারতই এরকম, সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের লোকজনের সাথে, শেখ হাসিনার সাথে তার সংগঠনেরও যদি বিচার কাজটা চালাতো এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তারা যদি কর্মকাণ্ড বা কর্মসূচি বন্ধ রাখতো, এতদিনে এই সিদ্ধান্তটা হয়তো চলেও আসতো প্রায়, বা অন্তত নির্বাচনের আগে, এটা শিডিউলের আগে হয়ে যেত। সেই বিচারে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেত, আমাদেরকে সেটা মেনে নিতে হতো। আর যদি নিষিদ্ধ থাকতো, তাহলে তাদের নিবন্ধন বাতিল হতো। এগুলো সম্ভব ছিল, কিন্তু আমরা এখন বুঝতে পারছি একটা এক্সিকিউটিভ অর্ডারেই আওয়ামী লীগ ডিফ্যাক্টো নিষিদ্ধ হয়ে গেছে। মানে বলা হচ্ছে যে সে নিষিদ্ধ না, কিন্তু সে কিছুই করতে পারবে না, ইভেন অনলাইনেও করা যাবে না। সেটা নিয়ে অন্য আলোচনা আছে, অনলাইনে করা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। আমি বিশ্বাস করি না, আমি মনে করি না এমনকি আওয়ামী লীগের পক্ষে কেউ লিখলেও তাকে সেটাকে ক্রিমিনালাইজ করা যাবে। এগুলো ভুল হচ্ছে, এগুলো ভুল হচ্ছে, আমি তাই মনে করি। আপনারা যেভাবেই দেখুন না কেন, যে আলোচনা সেটা না, সরকার এভাবে করলে কাজটা ভালো হতো। এখন তাহলে আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। আমি এর আগের একটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা জামায়াতের জন্য একদিকে সুবিধা আছে, সেটা হলো আমি নিশ্চিত আওয়ামী লীগ যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো এবং মোটামুটি স্বচ্ছন্দে নির্বাচন করতে পারতো, তাদের প্রার্থী পাওয়া ঝামেলা হবে, তাদের ক্যাম্পেইন চালানো কঠিন হবে, তারা ভোটাররা ভোট দিতে গিয়ে আস্থা পাবেন কিনা জানি না, অ্যাটলিস্ট লজ্জা তো আছে, সব কিছু মিলে। কিন্তু যদি টেকনিক্যালি যদি বলি, একটা ফেয়ার ভোট তো হবেই, আমরা আশা করি, বিশ্বাস করি। সেখানে আওয়ামী লীগ যদি তার সব শক্তি নিয়ে নির্বাচন করতে পারতো, তাহলে জামায়াতের চাইতে অনেক বেশি সিট তারা পেত, এটা আমি শতভাগ নিশ্চিত। ফলে আওয়ামী লীগ বিরোধী দলে পরিণত হতো, জামায়াত তখন আর বিরোধী দল হতো না। কিন্তু এখন যেটা দাঁড়ালো, জামায়াত 10টা পাক আর 12টা পাক সিট এককভাবে নির্বাচন করে, সাথে ইসলামিস্টদেরকে নিয়ে টিয়ে সবাইকে অনেক একত্র করে, তারা পারবে কিনা জানি না। বাংলাদেশে ইসলামী নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিও যারা করেন, আমি অনেক র্যাডিক্যাল ইসলামিস্ট আছে, আমি তাদের কথা বলছি না, সাংবিধানিক রাজনীতি যারা করেন, তারাও আলটিমেটলি আসলে পেরে উঠবেন কিনা আমার কাছে খুবই সন্দেহ হয়। তারা সবাইকে একত্র করেও খুব বেশি দূর যেতে পারবেন না। এখন আওয়ামী লীগ না থাকাতে তারা বিরোধী দল হতে পারবেন, খুবই সামান্য সিট তারা পাবেন, কিন্তু তারা বিরোধী দল হবেন। এটা প্রধান বিরোধী দল জামায়াতের রাজনীতির জন্য এটাকে আমরা এক ধরনের অর্জনও বলতে পারি। এবং আমি নিশ্চিত নই বাংলাদেশে সম্ভবত যে অন্তত 10% সিটস পেতে হয়, সেটা বিরোধী দলের তকমা পাওয়ার জন্য সেটা সম্ভবত জরুরি না। যাই হোক, যদি সেটা জরুরিও হয়ে থাকে, তারা দ্বিতীয় লার্জেস্ট দল হিসাবে লোকজন তাদেরকে পার্লামেন্টের ডিফ্যাক্টো বিরোধী দল বলবেন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, তাহলে আওয়ামী লীগের ভোট কারা পাবে? এখানে অনেকগুলো যদি কিন্তু আছে। যেমন ধরি, আওয়ামী লীগ দাঁড়ালো না, কিন্তু স্বতন্ত্র দাঁড়ালো আওয়ামী লীগের লোকজন, এবং তারা আওয়ামী লীগের ভোটারদেরকে জানালো, এবং ভোটাররা তো চেনে উনি আসলে কাদের লোক। আমরা জানি পাকিস্তানের তেহরিকি ইনসাফ পার্টি, পিটিআই, ইমরান খানের দল, গত নির্বাচনে দল নিষিদ্ধ হয়েছে, মার্কা নিষিদ্ধ হয়েছে, পরে তারা স্বতন্ত্র নির্বাচন করে আসলে একক, যদি স্বতন্ত্রকে একটা পার্টির মতো ধরি, সর্বোচ্চ সিট পেয়েছিলেন। আমি তা পাবে না, কিন্তু অনেক সিট এভাবে তারা স্বতন্ত্র পেতে পারে। তাদের কতগুলো স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে তাদের এখনও যথেষ্ট প্রভাব আছে বলে আমরা মনে করি বা বিশ্বাস করি। এটা খুবই মর্মান্তিক। বাংলাদেশের অন্তত 20% মানুষ, মানে আমি শুধু জুলাই আগস্টের কথা বলেছি না, এই 15 বছর যে বিভৎসতা, লুটপাট, টাকা পাচার, মানুষের মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশ ধ্বংস, আর শেষে জুলাই আগস্টে যে ম্যাসাকার চালিয়েছে, এরপরও আওয়ামী লীগকে পছন্দ করেন, তাদেরকে ভোট দেবেন। তো স্বতন্ত্র দাঁড়ালে সেই ভোট তাদের দিকেই অনেকগুলো যাবে। আবার বছর আমরা ধরে নিচ্ছি সবাই ঠিকঠাক ভোট দিতে যাবেন। আবার যদি তারা যেতে, মানে এভাবে নির্বাচন না করেন, কারণ স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে দাঁড়াবেন এই সাহসও অনেক লোকজনের হবে না, এবং তাদের হয়ে ক্যাম্পেইন করার লোকও খুব বেশি থাকবে না। তাহলে যদি এরকম হয় যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছেই, তার লোকজন স্বতন্ত্র হিসেবেও দাঁড়াচ্ছে না, তাহলে কি হতে পারে? এই ভোট কোথায় যাবে? সেই ক্ষেত্রে আমি মনে করি এই ক্ষেত্রে বিরাট লাভ হবে বিএনপির। এনসিপি সম্ভবত আওয়ামী লীগের ভোটের কিছুই পাবে না, কারণ আওয়ামী লীগ তার পতনের জন্য এনসিপির যে ছাত্ররা আছে, নেতারা আছে, সামনে ছিল, তাদের প্রতি ক্ষুব্ধতা থাকবে। আমরা শেখ হাসিনা যতগুলো কথা শুনেছি, সেটা ফোন কল লিক করার নামে হোক বা বক্তৃতা করার নামে হোক, প্রত্যেকটাতে তিনি ছাত্র সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ছাত্র সমন্বয়কদের উপরে ক্ষোভ ঝেড়েছেন। এবং আমার মনে পড়ে সম্ভবত তিনি সার্জিস আলমকে ইন্ডিকেট করে বলেছেন, কেউ বিয়ে করছে তাদের শ্বশুর বাড়ির খবর নাও, মানে এভাবে তিনি হুমকি দিচ্ছিলেন। এই লেভেলে ছিল তার অসভ্যতা। ফলে এনসিপি আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ তারা তাদের এই পতনের জন্য অন্তত ওই ফেজগুলো সবাই প্রমিনেন্ট ছিল, পেছনে অনেকে ছিল, সবাই ছিল, সাধারণ মানুষ, বিভিন্ন দল ছিল, কিন্তু সেই ফেজগুলো ছিল। আওয়ামী লীগ যেমন আমাদের ট্রমা, আওয়ামী লীগের কিছু ফেস আমাদের ট্রমা, ঠিক একইভাবে আওয়ামী লীগের ট্রমা হচ্ছে এনসিপির ওই ফেজগুলো। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম
মানে আমি প্রায় বলি এই মুভমেন্টের পোস্টার বয়, সুতরাং নাহিদ ইসলাম তাদের ট্রমার পার্ট হয়ে গেছে প্রত্যেকেই যারা ওই সময় সামনে ছিলেন। জামায়াত কি ভোট পাবে? জামায়াত আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম, মানে অসম্ভব আমি বলে ফেলছি না, রাজনীতি খুবই কঠিন জায়গা। আমাদের নিশ্চয়ই মনে আছে, এরকম স্টাডি পাওয়া যায়, আপনারা খোঁজ করলে দেখবেন, পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস জিতলে যখন বিজেপি এগোতে থাকছে, দেখা গেল বিজেপির যত পার্সেন্ট ভোট বাড়ছে সেই ভোটটা প্রায় সমানভাবে কমছে ওখানকার সিপিআইয়ের, কমিউনিস্টরা ভোট দিচ্ছে বিজেপিকে। এই ঘটনা ঘটেছে তারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এখন আওয়ামী লীগ কি বিএনপির সাথে এই রকম লড়াই ফিল করে যে আমাকে বিএনপিকে ঠেকাতেই হবে, বরং জামাতকে ভোট দিয়ে হলেও টেকনিক্যাল একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি মনে করি সেটা খুব বেশি হবে না। জামাত হয়তো চেষ্টা করবে বলে আমি ধারণা করি। জামাত তো পরের দিকে আওয়ামী লীগের সাথে যথেষ্ট অ্যালাইন্ড হয়েছিল। আমরা 28 অক্টোবরের কথা মনে আছে নিশ্চয়ই, বিএনপিকে যখন তুমুল পেটানো হচ্ছে, মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, সেই মহাসমাবেশের সময় একটা ডিস্টেন্ট জায়গায় আরামসে ফুল টুল দিয়ে সমাবেশ করে জামাত ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছিল। ক্যান রিমেম্বার দ্যাট। এবং আওয়ামী লীগের সাথে প্রয়োজনে জামাতের প্রচুর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে। 86-তে দুজনই বেইমান হয়ে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। 94 থেকে 96 বিএনপির বিরুদ্ধে একসাথে তারা ফাইট করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। সো এটা হতে পারে, কিন্তু আমি টেকনিক্যালি এই সম্ভাবনা খুব বেশি হাই দেখি না, বরং সম্ভাবনা আছে বিশেষ করে আওয়ামী লীগের সেন্ট্রিস্ট টু সেন্টার লেফট যে মানুষজন, সেটা বরং জামাত এবং তার নেতৃত্বে একটা ইসলামিস্ট রাজনীতির উত্থানের চাইতে বিএনপিকে আরও শক্তিশালী করে তোলা তাদের কাছে একটা আপৎকালীন অবস্থা হতে পারে। সুতরাং বিএনপির দিকেই আওয়ামী লীগের ভোট বেশি যাবে। আবারও বলছি, যদি তাদের জনগণ ভোট দিতে যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে। আমি সত্যি মনে করি, মানে সবারই লাভ হয়েছে একরকম বলা যেতে পারে। কেন লাভ হয়েছে? আওয়ামী লীগ নির্বাচনে হয়তো যেত, আওয়ামী লীগ চেয়েছিল তারা যদি 2-4 জন বা বিভিন্ন কত পারবে আমি জানি না, প্রার্থী দিয়ে তারা নির্বাচন করতে যাবে, এবং সে সময় বাংলাদেশের নির্বাচনের উপরে একটা গ্লোবাল ফোকাস থাকবে। সেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে যাবে, তাদেরকে বাধা দেওয়া হবে, পেটানো হবে, তাদের ভোটাররা যেতে চাইলে নৌকা মার্কায় ভোট দিতে তাদের সমস্যা হবে, এগুলো করে তারা এটাকে গ্লোবালি সেল করবে। এটা একটা দিক। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি, আমি বলেছিলাম যে আমাকে আওয়ামী লীগের পরামর্শক হিসাবে নিয়োগ করলে আমি বলতাম এই নির্বাচনে না যেতে। একটা ফেয়ার নির্বাচনে আওয়ামী লীগ খুবই কম সিট পাবে। পপুলার ভোট 20% যদি হয়ও, সে আসলে সিট খুব বেশি পাবে না। এটার সাথে হিসাব আছে, তার একেবারে কোর কয়েকটা জায়গায় কিছু সিট পাবে, বাকিটা পাবে না। অনেক প্রার্থী থাকবে না, তাদের হয়ে কাজ করার অনেকে থাকবে না, জীবনের শান শওকত ছেড়ে দেশে এসে নির্বাচন কেউ করতে আসবে না, ভোটকে অর্গানাইজ করা। এবং শুধু সেটা না, ভয়ে বলছি না, প্রচুর ভোটার লজ্জায়ও ভোট দিতে যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু বিএনপিকে নিয়ে নানা রকমের বিতর্ক হচ্ছে। বিএনপি কেন শাহবাগে গেল না, আবার বিএনপি বলছে আমরা কেন শাহবাগে যাব, এনসিপির গড়া মঞ্চে আমাদেরকে কেন যেতে হবে। এই তর্ক বিতর্কের মধ্যে বিএনপির নেতা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় নিতে চায় না বিএনপি। তার মানে কি এরকম ব্যাপার তাদের ভাবনায় এসেছে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হলো, আগামীতে বিএনপিকেও সেইভাবে নিষিদ্ধ করলে বিএনপিও সেই একই রকম গ্যাড়াকলে পড়বে, সেই দায়, সেরকম পরিস্থিতির মুখোমুখি বিএনপি হতে চায় না। সেরকম ভাষ্য কি বিএনপির মুখ থেকে আসলো? আওয়ামী লীগকে আদৌ কি বিএনপি নিষিদ্ধ হোক এটা চায় না, নাকি বিএনপি অন্যরা কাজটা করে দিক, বিএনপি সেই ফায়দাটা নিতে চাই দল হিসেবে, সেরকম পরিস্থিতি? অনেকে নানা রকমের আলোচনা করছে। আদতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা কি, বিএনপি কোন দিকে যাচ্ছে, কি ভাবছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বিএনপির ভাষ্য আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে। বিএনপি কি বলছে? বিএনপি যেটা বলছে, দৈনিক কালের কণ্ঠ ব্যাপারটা নিশ্চিত করেছে বিএনপি নেতা সালাউদ্দিনের বরাত দিয়ে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দায় নিতে চায় না বিএনপি। আপনারা স্ক্রিনশটে ব্যাপারটা দেখে নিতে পারেন। এই খবরটাতেই অনেক কিছু লুকিয়ে রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হলো এই ব্যাপারে বিএনপি দায় নিতে চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন যমুনা আর শাহবাগ উত্তাল, তখন এই ইস্যুতে চুপ ছিল বিএনপি। রাজপথে সরব ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সাথে ছিল জামাত শিবির, হেফাজত ইসলাম সহ বেশ কিছু ইসলামিক দল, এবং তাদের অংশগ্রহণে শাহবাগে যেগুলো হয়েছে সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্বাধীনতা বিরোধী নানান কর্মকাণ্ড সেখানে উস্কানি দেওয়া হয়েছে, সেই বিতর্ক হয়েছে। জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে, সেই বিতর্ক হয়েছে। গোলাম আজমের বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এরকম স্লোগান দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীতে প্রচণ্ড সমালোচনা হয়েছে, এবং এনসিপি এই সমালোচনা থেকে নিজেদেরকে আলাদা করতে বিবৃতি দিতে পর্যন্ত বাধ্য হয়েছে। সেরকম বিতর্কিত কাণ্ডে
কর্মকাণ্ডে বিএনপি নিজেদেরকে অংশগ্রহণ করায়নি, এবং বিএনপি নিজেদেরকে অংশগ্রহণ করায়নি সেটাকে বিএনপির ভালো অবস্থান বলেই তারা বলতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় তারা নেবে না। সালাউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে এই ব্যাপারটা স্পষ্ট করেছেন। কিন্তু কেন এই দায় নিতে চায় না, কিসের দায় নিতে চায় না বিএনপি? আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই দায় কেন বিএনপির ওপরে চাপবে? তার মানে কি বিএনপি এরকম ভাবছে যে আওয়ামী লীগকে যেভাবে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো, সেই প্রক্রিয়া ঠিক হয়নি? হ্যাঁ, এটা বিএনপি নেতাদের ভাষ্যে উঠে এসেছে। বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগকে গত 10 ফেব্রুয়ারি তারা লিখিতভাবে সরকারের কাছে জানিয়েছিল যে আওয়ামী লীগকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা, আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করার পক্ষে বিএনপি, এবং আদালতের মাধ্যমে যেন আওয়ামী লীগের বিচার হয়, কোনো নির্বাহী আদেশে কোনো দলের বিপক্ষে যেন সিদ্ধান্ত নেওয়া হয়, সেই অবস্থানেই বিএনপির স্পষ্ট অবস্থান আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলেছেও যে গত 10 ফেব্রুয়ারি তারা এটা সরকারকে লিখিতভাবে জানিয়েছে। তাহলে নতুন করে আবার শাহবাগে তাদেরকে যেতে হবে কেন? আবার যখন বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় বিএনপি নেবে না, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে বিএনপির নেতাদের এর পক্ষে অবস্থান দেখেছি। বিএনপির মহাসচিব সহ বিভিন্ন নেতারা বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের এই ঘটনায় বিএনপি খুশি, বিএনপির সহমত রয়েছে। আবার সালাউদ্দিন আহমেদের কথায় অন্যরকম সুর মনে হচ্ছে। সব মিলিয়ে বিএনপির অবস্থানটা স্পষ্ট নয়। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় বিএনপি নেবে না এই বলতে তারা আদতে কী বোঝাতে চাইছে সেটাও একটা কনফিউজিং ব্যাপার। কারণ এর দায় বলতে তারা কি আশঙ্কা করছে যে এই ঘটনা পরবর্তীতে উল্টো তাদের উপরেও আসতে পারে, কিংবা যারা এই ঘটনা সঙ্গে জড়িত তাদের উপরে আসতে পারে? কোনো একটা সময় আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হবে। যে দলগুলো এটার পেছনে ছিল সেই দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ একইভাবে অ্যাকশানে যাবে, সেরকম আশঙ্কা করছে বিএনপি সেরকম আশঙ্কা করার কারণটাও স্পষ্ট নয়। কারণ বিএনপি দীর্ঘ 15-16 বছর বিরোধী দলে থাকলো, ততদিনে তো বিএনপিকে নিষিদ্ধ করা কিংবা বিএনপির নিবন্ধন বাতিল করার কোনো উদ্যোগ আওয়ামী লীগ নেয়নি। কারণ আওয়ামী লীগ ঠিকই বুঝেছে যে এত বড় দলকে নিষিদ্ধ করা কিংবা নিবন্ধন বাতিল করার এরকম উদ্যোগ যদি নেয় তাহলে তাদেরই বিপদ বাড়বে, সে কারণে নেয়নি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটা কিন্তু হাতে নিয়েছে, একটা রিস্ক নিয়েই নিয়েছে। সেটা যেদিকেই যাক, বিএনপি হয়তো ভাবছে যে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আওয়ামী লীগ যেভাবে প্রতিশোধ পরায়ণ হবে, তাতে বিএনপিও যদি এই সুরে সুর মিলায় তাহলে সেই প্রতিশোধের তীর বিএনপির কেউ বিদ্ধ করতে পারে। সেই কারণেই কি বিএনপির সেফ অবস্থান, কিন্তু বিএনপির অন্য নেতাদের অবস্থান কিন্তু আবার ভিন্ন। তারা স্বাগত জানাচ্ছে, তারা বলছে খুশি। নজরুল ইসলাম খানকে আমরা দেখেছি বলতে খুশি, স্বয়ং মহাসচিব বলেছেন খুশি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারটাতে তারা সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। এই ব্যাপারগুলো আসলে অস্পষ্ট। আবার বিএনপির সেই কথাকে উড়িয়েও দেওয়া যায় না যে দায় তারা কাঁধে নিতে চায় না, উড়িয়ে দেওয়া যায় না এই কারণে যে বাংলাদেশের রাজনীতি ক্রমে দিনে দিনে প্রতিশোধ পরায়ণতার দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, জাতিসংঘ থেকে আপনার ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকারকে চরম একটি বার্তা দিলেন। সেটি হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বা সেটাকে বজায় রাখার জন্য কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, কিংবা বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালে সরকার যে বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটাকে বাতিল করতে হবে, অতি দ্রুত এটাকে বাতিল করতে হবে। শুধু এটাই না, আপনার জাতিসংঘের আপনার মানবাধিকার যে আছে, হ্যাঁ, তো ওনারা পর্যন্ত আমাদের বাংলাদেশের আপনার পুলিশ কমিশনার তার সাথে একটা বৈঠক পর্যন্ত করে। উল্টো দিকে আপনার এই পুলিশ আইজিপি তিনি বলেন যে বাংলাদেশে আপনার 644টা, হ্যাঁ 40টাই হবে, হ্যাঁ 644টা থানার ভিতরে বাংলাদেশে 450টা থানার ভিতরে আক্রমণ করে জামাত আর হচ্ছে বিএনপি। জাতিসংঘের পক্ষ থেকে অন্তর্বর্তীকালে সরকারকে এটাকেও কঠিনভাবে তদন্ত করার বার্তা জানালেন। উল্টো দিকে জাতিসংঘ থেকে আরো একটি বার্তা, সেটি হচ্ছে বাংলাদেশে আপনার যেই দলটার নাকি প্রায় 40% ম্যান্ডেটের অধিকারী, এই দলটাকে যে নিষিদ্ধ করলো এটাকে দ্রুত আকারে বাতিল করতে হবে। কেননা যদি এটাকে বাতিল না করে তাহলে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র কখনোই প্রকৃত গণতন্ত্র বজায় থাকবে না। উল্টো দিকে সাধারণ জনগণের ভিতরে শান্তি ফিরে আসবে না। নামে থাকবে গণতন্ত্র, কামে থাকবে অন্য কিছু। এটা করতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালে সরকারকে চরম একটি বার্তা দিলেন জাতিসংঘ থেকে। এখন কথা হচ্ছে ভাই, আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস
তার যেই প্রেস সচিব তার আপনার এখানে বক্তব্য কি? তিনি বলছে যে আওয়ামী লীগের সকল আপনার মিটিং মিছিল বা আপনার গ্রুপে এসে যে কথা বলে বা ফেসবুকে স্ট্যাটাস এটা সেটা সমস্ত কিছু বন্ধ করা হলো, আর জাতিসংঘ থেকে এটাকে কাউন্টার করে আপনার দ্রুত তাদের উদ্দেশ্যে এই বার্তাটা পর্যন্ত দেয়। এখন কথা হচ্ছে ভাই, জাতিসংঘ থেকে যে বার্তাটা দিল এটা কি মানবে অন্তর্বর্তীকালে সরকার? আর যদি নাও মানে, তাহলে যে জাতিসংঘ যে বার্তাটা দিল ভাই, আপনি কি বলবেন? কোনো ভাষা আছে বলেন তো? তারা তো একদম স্পষ্ট ভাই সত্যি কথা বলছে। কারণ যেই দেশে নাকি 40% ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি যদি নিষিদ্ধ করে দেন, তাহলে তো আসলে প্রকৃত গণতান্ত্রিক যে বিষয়টা এটা তো থাকছে না, তাই না? উল্টো দিকে আপনার 450টা থানার উপরে আক্রমণ, অস্ত্র লুটপাট ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। শুধু এটাই না, আপনার জাতিসংঘর যে মানবাধিকার যে লঙ্ঘনের আপনার আছে, তারা পর্যন্ত এটা বলছে যে পুলিশ প্রশাসন তাদের যে আত্মীয় স্বজন একদম ক্লোজ যে রিলেটিভ তাদের বাসাকে কেন্দ্র করে পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটনা ঘটায়, লুটপাটের ঘটনা ঘটায়। এটাকে পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকারকে আপনার তদন্ত করতে বলছে। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার কি এটা তদন্ত করতেছে না। কিন্তু এখন আসুন, অন্তর্বর্তীকালে সরকার আপনার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে মানে তার কি অবস্থান এখানে? যখন নাকি আপনার জাতিসংঘ থেকে এই বার্তাটি দেন, ঠিক তার উল্টো দিকে আপনার ভিন্ন চিত্র অন্তর্বর্তীকালে সরকারের এই প্রেস সচিবের। কি সেই ভিন্ন চিত্র? তিনি বলছে যে জুলাই মাসকে কেন্দ্র করে কিংবা আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের দূষর কিংবা শেখ হাসিনার যে সমস্ত নেতাকর্মীরা বা আওয়ামী লীগ ছাত্রলীগ যারা নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রায় 2000, তিনি বলছে প্রায় 2000 মানুষকে হত্যা করছে। আর উল্টো দিকে আপনার ডক্টর ইউনূস যারা নাকি মাস্টার মাইন্ড হিসেবে পুরো বিশ্বর কাছে পরিচয় করে দিয়েছে, সেই মাস্টার মাইন্ড তার নিজের মুখে থেকেই শুনুন 2000 হয়েছে না কত হয়েছে। এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। আচ্ছা শুনলেন তো, 2000 মানুষ শহীদ হয় নাই, এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, এর মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আচ্ছা আমি সেই প্রসঙ্গে কথা একটু পরে আসতেছি। এখন কথা হচ্ছে যে শফিকুল আলম তিনি যে এই আওয়ামী লীগের বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করলো, এখন সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে বলেন তো? কে? হ্যাঁ, এই চিফ প্রসিকিউটরকে চিনেন? কে উনি? তাইজুল ইসলাম। শুনেন, 2012 সালে এটা শফিকুল আলমের বক্তব্য। 2012 সালে যখন নাকি আপনার 71 বিরোধিতা, যুদ্ধ বিরোধিতা, বাংলাদেশ বিরোধিতা যে জামাত করছে, এই জামাতকে শাস্তি দিছে কিন্তু শেখ হাসিনা। এটা তিনি মানে সাধুবাদ জানাইছে। কেমন? এটা আওয়ামী লীগকে সাধুবাদ জানাইছে। আচ্ছা গেল, কিন্তু ওই যে জামায়াতের যে বা জামাত যে যুদ্ধ অপরাধী ছিল বা তাদেরকে যে সাজা দিছে, এই অপরাধীদের আপনার কে ছিল, লয়ার কে ছিল জানেন? এই বর্তমান এই তাইজুল ইসলাম, যে নাকি বর্তমান চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের, মানে যুদ্ধ অপরাধীদের আপনার লয়ার ছিলেন তিনি। তাহলে বর্তমান আসলে তিনি যে বলে যে 71কে নিয়ে 2012 সালে শেখ হাসিনা যেই কাজটা করতো সেটা হচ্ছে সাধুবাদ জানাই, আর উল্টো দিকে বর্তমান যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল এবং যে লয়ার নাকি তাদের হয়ে লড়ছে, মানে সেই অপরাধীর হয়ে, আর বর্তমান সেই লয়ারই হচ্ছে আপনার শেখ হাসিনার মানে বিচার করবে বা তার যেই আছে ছাত্রলীগ মাতৃলীগ আছে তাদের বিচার করবে এই আপনার তাইজুল ইসলাম। মানে আপনি প্যাচটা বুঝতেছেন তো? মুখে মধু আর হচ্ছে চালে কধু আপনার এই প্রেস সচিবের। তিনি সাধুবাদও জানাইলো, আবার মনে করেন বাসও দিল। কেমন বাস? যেখানে 2012 সালে শেখ হাসিনা আপনার এদেরকে সাজা দেয় জামায়াতকে, উল্টো দিকে এই 2025-এ আইসা 24-এ যে ঘটনাটা ঘটে বাংলাদেশে, এটাকে কেন্দ্র করে বর্তমান আন্তর্জাতিক যেই ট্রাইব্যুনালটি গঠিত করলো এই অন্তর্বর্তীকালে সরকার, এবং এটার যে প্রেস সচিব আপনার জনাব তাইজুল ইসলাম, ওনাকে যে বানানো হলো, মানে বুঝতেছেন তো? মানে এই শফিকুল আলম তিনি মুখে সাধুবাদ জানাইলো আওয়ামী লীগকে 12 সালের সেই
ঘটনাকে কেন্দ্র করে যখন আগে শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদেরকে সাজা দেয়, আর উল্টো দিকে এই 25-এ আইসা রিভেঞ্জ নিয়ে নিল এই শফিকুল আলম। মানে তিনি মূলত জামায়াতেরই লোক, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তার মানে তিনি বাঙালিকে বোকা বানাচ্ছে তার কথার প্যাচে ফালায়া, বুঝলেন তো? তিনি বাংলাদেশের মানুষকে পুরো একদম বোকা বানায় ফেলাইছে যে তিনি 71-এর পক্ষে, 2012 সালে শেখ হাসিনা যে ঘটনা ঘটাইছে সেটার সাধুবাদ বাতিজার পক্ষে তিনি, আর উল্টো দিকে 25-এ আইসা রিভেঞ্জ নিয়ে নিলেন এই অ্যাডভোকেট তার চিফ প্রসিকিউটর তাইজুলকে দিয়ে, যে নাকি যুদ্ধ অপরাধীদের লয়ার ছিলেন। বুঝলেন তো এরা আসলে কাদের লোক? বর্তমান বাংলাদেশের যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেই সামনে নির্বাচনের আপনার রুটম্যাপ দিতে যাচ্ছে, সেই রুটম্যাপ থেকে আওয়ামী লীগ বহিষ্কার। এখন কথা হচ্ছে জাতিসংঘের যে বার্তাটা, এটা কি ইগনোর করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার? এটি হচ্ছে দেখার বিষয়। যাই হোক দর্শক বন্ধুরা, এখন হচ্ছে সময়ের ব্যাপার, আসলে সময় বলে দিবে যে কি হয়। তবে জাতিসংঘ থেকে কঠিনভাবে এই বার্তাটি দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু এটার ই করে মান রাখে বা শুনে, কথা শুনে আর কি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।